150 কোটি মানুষের বাস, 56 জাতিগোষ্ঠীর মিলন আর 5,000 বছরের সভ্যতার গর্ব চীন। তবে একা একা নয়, বিশ্বের সব দেশকে সাথে নিয়ে এক অভিন্ন ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় দেশটি। প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক উদ্ভাবন, সব ক্ষেত্রে সমৃদ্ধ চীনকে জানার নতুন দিগন্ত আমাদের অনুষ্ঠান জানা ও জানা চীন। জানা ও জানা চীনের 225তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খোঁজাজা প্রেমা। বাংলাদেশের স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতার নতুন অধ্যায় শুরু হলো। চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সংযুক্ত হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সার্জিক্যাল ক্লিনিক স্থাপনে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারক। বিস্তারিত রোজায়ে জাপিতা ঐশীর প্রতিবেদনে। বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হল। চায়না বাংলাদেশ যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সংযুক্ত হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গেল বুধবার রাজধানীর শাহবাগে বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এছাড়াও অনুষ্ঠানে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সংযুক্ত হাসপাতালের পরিচালক লি ওয়েন লিয়াং, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। যৌথ সার্জিক্যাল ক্লিনিক দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি উভয় দেশের রোগীদের জন্য উচ্চমানের চিকিৎসা সেবা প্রদান করবে বলে জানান চীনা বিশেষজ্ঞরা। আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে হাতে হাত মিলিয়ে এই যৌথ ক্লিনিককে চীন বাংলাদেশ স্বাস্থ্য সহযোগিতার একটি মডেলে পরিণত করতে প্রস্তুত। চিকিৎসা কোনো সীমান্ত মানে না এবং সহযোগিতা উন্নয়নের পথ তৈরি করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশে চীনা দূতাবাসের সহায়তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা এবং আমাদের দুই বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সম্মিলিত প্রচেষ্টায় এই সার্জিক্যাল যৌথ প্রশিক্ষণ মানব কল্যাণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। এটি আমাদের জনগণের ভয় ও উদ্বেগ দূর করতে এবং একটি যৌথ ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী এবং স্বাস্থ্য খাত দুই দেশের বাস্তবমুখী সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। China and Bangladesh have always supported each other. সাম্প্রতিক বছরগুলোতে চিকিৎসা অবকাঠামো, প্রযুক্তি সহায়তা এবং প্রশিক্ষণ কার্যক্রমে দুই দেশের সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন এই সার্জিক্যাল ক্লিনিক সেই সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সংযুক্ত হাসপাতাল হৃদরোগ, স্নায়ু, ট্রমা এবং মিনিমালি ইনভেসিভ সার্জারিতে উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতা বাংলাদেশের সার্জারি চিকিৎসার মান উন্নয়নে সহায়ক হবে। National development and regional stability. এই যৌথ সার্জারি ক্লিনিক প্রতিষ্ঠা শুধু দুটি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা নয়, বরং সীমান্ত পেরিয়ে স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা এবং সার্জারির উৎকর্ষ সাধনের একটি যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের জনসংখ্যা বৃদ্ধি ও পরিবর্তিত স্বাস্থ্যসেবা চাহিদার প্রেক্ষাপটে উন্নত ও বিশেষায়িত সার্জারি সেবার গুরুত্ব দিন দিন বাড়ছে। এই উদ্যোগ চিকিৎসা সেবার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা স্মারকের মাধ্যমে সার্জিক্যাল সেবায় জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, যৌথ গবেষণা এবং চিকিৎসকদের প্রশিক্ষণের সুযোগ বাড়বে। এতে করে দেশের রোগীরা বিদেশে না গিয়েই উন্নত মানের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্য খাতে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। রওজায়ে জাপিতা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা।
চীনের অনুদানে বাংলাদেশ বেল আধুনিক ভ্রাম্যমাণ মেডিকেল সার্জিক্যাল যান। এই বিশেষায়িত যানটি দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এটি হস্তান্তর করা হয়। রোজায় জাবিদা ঐশীর আরেকটি প্রতিবেদন। বাংলাদেশের স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতার আরেকটি নতুন সংযোজন মোবাইল মেডিকেল সার্জিক্যাল ভেহিকল। বুধবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে এই বিশেষায়িত যানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এছাড়াও উপস্থিত ছিলেন দুই দেশের চিকিৎসক, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। চীন এই সার্জারি ভ্যান হস্তান্তরকে একটি নতুন সূচনা হিসেবে দেখে এবং বাংলাদেশের সঙ্গে হৃদরোগ ও জনস্বাস্থ্য খাতে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী বলে জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। আজ আমরা একটি শুধু মোবাইল সার্জারি ভ্যান হস্তান্তর করছি না, বরং চীন বাংলাদেশের গভীর বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার একটি প্রতীক তুলে দিচ্ছি। এই ভ্যানটি মূলত তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য একটি কার্যকরী মাধ্যম হবে। আমরা একটি আরও ঘনিষ্ঠ স্বাস্থ্য সহযোগিতা কাঠামো গড়ে তুলতে চাই, যাতে এই অংশীদারিত্ব দুদেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনে এবং চীন ও বাংলাদেশ সমগ্র কৌশলগত অংশীদারিত্বের নতুন মাত্রা যোগ করে। আমরা আশা করি ভবিষ্যতে এই সহযোগিতা আরও গভীর হবে এবং দুদেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনবে। চীন ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা দীর্ঘদিনের, বিশেষ করে হৃদরোগ চিকিৎসায় যৌথ উদ্যোগ, প্রযুক্তি বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম এরই মধ্যে ইতিবাচক ফল দিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট প্রতি বছর লক্ষাধিক রোগীকে প্রায় বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকে, কিন্তু সরকারের প্রয়োজন এই সেবাকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়া বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতার অংশ হিসেবে এই মোবাইল মেডিকেল সার্জিক্যাল ইউনিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোজন। আমি বিশ্বাস করি এটি দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষায়িত চিকিৎসা সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার হল অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা, বিশেষ করে হৃদরোগ মোকাবিলা করা। এই মোবাইল ইউনিট সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে। আমরা পরিকল্পনা নিয়েছি আগামী কয়েক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আনার। প্রতিরোধমূলক ও উন্নয়নমূলক স্বাস্থ্যসেবার উপর জোর দিয়ে আমরা একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের মোবাইল সার্জিক্যাল ইউনিট জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা দিতে সক্ষম। এতে করে দুর্গম ও অবহেলিত অঞ্চলের রোগীরাও উন্নত চিকিৎসার আওতায় আসবে। এছাড়া এই ইউনিটের মাধ্যমে মাঠ পর্যায়ে চিকিৎসা কার্যক্রম, স্ক্রিনিং এবং জরুরি অপারেশন পরিচালনা করা সম্ভব হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগ শুধু স্বাস্থ্যসেবার মান উন্নয়নই নয়, বরং চীন বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককেও আরও শক্তিশালী করবে। একই সঙ্গে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেও আরও কার্যকর ও জনগণমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মোবাইল সার্জিক্যাল ভেহিকল। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানা ও জানাজিনে। ঢাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যালামনাই অফ চায়না ইউননান। চীন থেকে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের প্ল্যাটফর্মটি দুই দেশের জ্ঞান ও দক্ষতার মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বর্ণিল সে আয়োজনের বিস্তারিত নিয়ে থাকছে আফরিন মিমের প্রতিবেদনে।
বাংলাদেশ ও চীনের শিক্ষা ও সংস্কৃতির বন্ধনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে ঢাকায় যাত্রা শুরু করল নতুন সংগঠন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যালামনাই অফ চায়না ইউন্নান। Congratulations! Let's give the warm round of applause to celebrate. বুধবার বিকেলে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের তত্ত্বাবধানে ইউন্নান প্রাদেশিক গণসরকারের পররাষ্ট্র বিষয়ক দপ্তর, ইউন্নান প্রদেশের শিক্ষা বিভাগ, ইউন্নান বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটির আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এছাড়া চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউন্নান প্রদেশের উচ্চপদস্থ প্রতিনিধি দল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ইউন্নান ফেরত বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন। চীন ও বাংলাদেশের বর্তমান কৌশলগত সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে ইউন্নান প্রদেশে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে ফিরে আসা বাংলাদেশি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দুদেশের বন্ধুত্বের প্রকৃত দূত হিসেবে কাজ করবেন। এই অ্যাসোসিয়েশন দুদেশের জনগণের মধ্যকার যোগাযোগ, বিশেষ করে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হবে। বর্তমান সরকারের শিক্ষা ও কারিগরি উন্নয়নের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে চীনের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক এবং শিক্ষা গবেষণার গুরুত্ব তুলে ধরেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। Yunnan province's students, those who have যেসব বাংলাদেশি শিক্ষার্থী চীনে পড়াশোনা শেষ করে ফিরেছেন, তারাই মূলত বাংলাদেশে চীনের ফ্ল্যাগশিপ বহনকারী বিশেষ দূত। চীনা প্রযুক্তি, জ্ঞান এবং শিক্ষার নতুন উৎসগুলো বাংলাদেশে ছড়িয়ে দিতে এই প্ল্যাটফর্ম কাজ করবে। শিক্ষার্থীরা চীনের ভাষা ও সংস্কৃতি শিখে দুই দেশের ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবেন। at our university, thank you very much for coming over here. অনুষ্ঠানে ডক্টর লুৎফর কবির আলমগীরকে সভাপতি এবং নুসরাত জাহান কেয়াকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহসভাপতি ডক্টর হাসান শাহরিয়ার ও রিয়াদ তানভিন হাসান। এই প্ল্যাটফর্মটি শুধুমাত্র স্মৃতিচারণের জন্য নয়, বরং দুই দেশের মধ্যে নতুন আইডিয়া বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে। ভবিষ্যতে চীন ও বাংলাদেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এটি একটি শক্তিশালী সেতু বন্ধন হিসেবে কাজ করবে। It was really so memorable for me. উদ্বোধনী আয়োজনটি দুই দেশের সংস্কৃতির মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে ইউন্নান প্রদেশের ঐতিহ্যবাহী নাচ, গান এবং চীনা বাদ্যযন্ত্রের সুর আগত অতিথিদের বিমোহিত করে। আফরিন মিম, সিএমজি বাংলা। ইচ্ছা আর একাগ্রতায় অসাধ্যকে সম্ভব করে মানুষ গড়ে তোলে অনন্য দৃষ্টান্ত।
দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে প্রায় 3 দশক ধরে শয্যাশায়ী চীনা লেখক দু হাইচেং অধ্যাবসায়ের তেমনি একটি নজির করেছেন। হাত ব্যবহার করতে পারেন না তিনি, তাই টাইপ করেছেন চপস্টিক্স দিয়ে, আর তাতে লিখেছেন একে একে 4টি উপন্যাস। আফরিন মিমের আরেকটি প্রতিবেদনে। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শহর সিনিংয়ের বাসিন্দা তু হাইচেংয়ের জীবন যেন সংগ্রামের এক অনন্য গল্প। মাত্র 19 বছর বয়সে দুর্ঘটনায় আঘাত লাগে মেরুদণ্ডে। এরপর থেকে প্রায় 27 বছর ধরে শয্যাশায়ী তিনি। দীর্ঘদিন শুয়ে থাকার কারণে তার পেশি দুর্বল হয়ে পড়ে এবং নানা রোগে ভুগতে থাকেন। তবে 2001 সালে জীবনে আসে বড় পরিবর্তন। তার খালা তাকে পড়তে দেন বিখ্যাত সোভিয়েত উপন্যাস হাউ দ্য স্টিল ওয়াজ টেম্পার্ড। বইয়ের মূল চরিত্র পাভেল কোরচাগিনের সংগ্রামী জীবন গভীরভাবে নাড়া দেয় তু হাইচেংকে। এরপর থেকেই বই পড়া তার জীবনের অন্যতম এক প্রাণ শক্তির যোগান দিতে শুরু করে। প্রতিদিন আরও বেশি করে পড়তে লাগলাম। বইটির মধ্যে পুরোপুরি ডুবে গিয়েছিলাম। বইটিতে দেখানো পাভেল কোরচাগিনের জীবন আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই দিন থেকে আমি প্রশ্নটি নিয়ে ভাবতে শুরু করলাম, একজন মানুষের জীবন আসলে কিভাবে কাটানো উচিত। 10 বছর পড়াশোনা ও ভাবনার পর তু নিজেই উপন্যাস লেখার সিদ্ধান্ত নেন। 2012 সালে পরিবারের সহায়তায় কেনেন একটি পুরনো ল্যাপটপ, কিন্তু হাত তো আর নড়ে না। ভেবেচিন্তে এক অভিনব কৌশল শিখে ফেলেন তু। টাইপ শুরু করেন চপস্টিক দিয়ে। গত 13 বছরে এই চপস্টিক দিয়েই 10 লাখের বেশি চীনা অক্ষর টাইপ করে লিখেছেন 4টি বই। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা করে লিখে 5 বছরে শেষ করেন তার প্রথম উপন্যাস স্বপ্নের পেছনে ছোটা। এটি প্রকাশিত হয় 2017 সালে। এখন চলছে একটি প্রবন্ধ সংকলনের কাজ। যদি আমি লেখা ছেড়ে দিই তাহলে কিছুই থাকবে না। আমি আশা দেখে লড়াই করি না, বরং লড়াই করতে থাকি বলেই আশা জন্মায়। আমার বই আমার সন্তানের মতো, যতই কঠিন হোক না কেন আমি লেগে থাকব। গ্রামের জীবন ও নিজের অভিজ্ঞতার প্রতিফলন পাওয়া যায় তুর উপন্যাসে। লেখালেখির মাধ্যমেই তুর সহায়তা করে চলেছেন তার পরিবারকে। তামান্না জেনিফার, CMG বাংলা। চীনের নতুন জ্বালানি যানবাহন খাতের দ্রুত প্রযুক্তিগত অগ্রগতি ও ধারণাগত উদ্ভাবন তুলে ধরছে অটো চায়না 2026। বেইজিংয়ে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে 21টি দেশ ও অঞ্চলের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এখানকার 80%-এরও বেশি গাড়ি নতুন জ্বালানির যানবাহন। উন্নত চার্জিং প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্মার্ট সিস্টেম ও স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি আকর্ষণ করছে দর্শকদের। বিশ্বজুড়ে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো একত্রিত হয়েছে বেইজিং আন্তর্জাতিক অটোমোটিভ প্রদর্শনীতে। ভবিষ্যতের স্মার্ট গাড়ি প্রযুক্তি ও শিল্প সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে এই আয়োজনে। বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে আয়োজিত এবারের প্রদর্শনীতে রয়েছে স্বয়ংক্রিয় প্রযুক্তিসম্পন্ন বৈদ্যুতিক গাড়ি, যার মধ্যে লেভেল 3 স্বয়ংচালিত সুবিধাযুক্ত গাড়িও রয়েছে। 3,80,000 বর্গমিটার প্রদর্শনী এলাকা নিয়ে এটি এখন বিশ্বের সবচেয়ে বড় অটো শো, যেখানে এখন প্রায় 1,500 অত্যাধুনিক গাড়ি প্রদর্শিত হচ্ছে, যার 181টি প্রথমবারের মতো উন্মোচিত মডেল এবং এতে কনসেপ্ট কার আছে 71টি। ফরাসি অটোমোটিভ যন্ত্রাংশ সরবরাহকারী ভ্যালিও জানিয়েছে তাদের গত বছরের 63% অর্ডারই এসেছে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান থেকে। চীনের বাজার আমাদের জন্য বড় সুযোগ। আমরা এখানে আমাদের উন্নত প্রযুক্তি নিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে চাই। অন্যদিকে চীনা স্বয়ংচালিত প্রযুক্তি কোম্পানি কিউক্রাফট ইতোমধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে তাদের প্রযুক্তি সম্প্রসারণ শুরু করেছে। চীনের বাজারে নতুন প্রযুক্তি দ্রুত প্রয়োগ করা হয়। আমরা চাই চীনের উদ্ভাবনকে বিশ্বের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করতে।
আমেরিকান অটোমোটিভ প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাপটিভ এর চেয়ারম্যান ও সিইও কেভিন ক্লার্ক ব্যাখ্যা করেছেন স্থানীয়করণের প্রয়োজনীয়তা। বিশ্বের সবচেয়ে বড় অটো বাজার হল চীন। এখানে টিকে থাকতে হলে প্রকৌশল ও সরবরাহ ব্যবস্থাকে আরও স্থানীয়ভাবে গড়ে তুলতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন বৈশ্বিক সহযোগিতা ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে চীন এখন গাড়ি শিল্পে শুধু প্রযুক্তি গ্রহণকারী নয়, বরং সমাধান প্রদানকারী হিসেবেও গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। প্রদর্শনীটি চলবে আগামী ৩ মে পর্যন্ত। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায়। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।